গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। অনেক অপেক্ষার পর তোমাদের আমি স্থিতিবিজ্ঞানের সেট 1-এর অঙ্কের ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসগুলো ভেবেছিলাম একটা ক্লাসের মধ্যে 1 থেকে 18 সমস্ত অঙ্ক করিয়ে দেব, কিন্তু পসিবল হবে না। অঙ্কগুলো যখন দেখলাম আমি, অঙ্কগুলো যখন করলাম আমি, তখন যেটা বুঝতে পারলাম যে অঙ্কগুলো এত মানে কি বলবো বোঝার আছে এবং এত এক একটা অঙ্ক এত সুন্দর সুন্দর এবং একটু বড় হবে এবং এর মধ্যে এত বোঝার বিষয় আছে যে একবারে যদি সবটি অঙ্ক করাই 18টা অঙ্ক করতেই 2 ঘন্টার ক্লাস লাগবে, যেটা অনেকটা বড় হয়ে যাবে, আমার আপলোড করতে অসুবিধা হবে। তাই আমি তোমাদের ভেঙেই করাবো। প্রথম ক্লাসে অর্ধেকটাই করাবো, 7, 8, 9, 7টা বা 8টা বা 9টা করাবো। দেখা যাক কতটা করাতে পারি, ক্লাসের লেন্থ হিসাবে ডিপেন্ড করছে। সো শুরু করছি প্রথম অঙ্ক। প্রথম অঙ্ক করার আগে যেটা আমি করি সেটাও করব। আগে তোমাকে বলি যে প্রথম দিককার এর থিওরিগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লাগবে। অঙ্কগুলো করতে বিভিন্ন অঙ্ক করতে বিভিন্ন থিওরি লাগবে। তুমি স্থিতিবিজ্ঞানের আমার যে থিওরির ক্লাস রয়েছে সেটা দেখে আসতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক লাগিয়ে দিচ্ছি। তাছাড়াও তুমি এখন আমি যে অঙ্কগুলো করার জন্য যে যে থিওরিগুলো লাগবে তার সেই থিওরিগুলো একটু সামান্য করে ফর্মুলা আকারে বলে বলে অঙ্কগুলো করাচ্ছি, যেটা আমি করাই। সো দেখো, তো প্রথমত আমার প্রথম অঙ্কগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম আর দ্বিতীয় এই দুটো অঙ্ক করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্য কী জিনিস? ল্যামির উপপাদ্য, ল্যামির উপপাদ্য এটার প্রমাণ তোমাদের পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট। আর আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চলে যাও, এর থিওরিটা ভালো করে শিখে রাখো, দরকার। ল্যামির উপপাদ্য কী বলে? এই চ্যাপ্টারটাতে আমরা প্রথমত ভরকেন্দ্র ভারকেন্দ্র দুটো খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে। ভরকেন্দ্র হলো কোনো বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে জমা থাকে এবং যেখানে বল প্রয়োগ করতে গেলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হবে, ঘূর্ণন গতি হবে না, দ্যাট ইজ কল ভরকেন্দ্র। আর ভারকেন্দ্র হলো যেখানে কোনো বস্তুর ওজন যে পয়েন্ট দ্বারা কাজ করে, অফিসিয়ালি বলো আনঅফিসিয়ালি বলো, ভরকেন্দ্র ভারকেন্দ্র ম্যাক্সিমাম কেসে একটাই পয়েন্ট হয়, ঠিক আছে? কোনো বস্তু ভরকেন্দ্র ভারকেন্দ্র একই জায়গায় হয়, একটা পয়েন্টই হয়। ওকে, সো যেটা আমাদের মেন টপিক আজকে আছে। তারপর আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে বলের ভ্রামক এবং তারপরে পড়তে হবে আমার সাম্যাবস্থা, ঠিক আছে? তো বলের ভ্রামকটা পড়ার আগে ল্যামির উপপাদ্যটা পড়ে দিচ্ছি, কারণ আগে প্রথম অঙ্কে ল্যামির উপপাদ্য লাগবে। সেটা হলো যে যেহেতু আমরা এই চ্যাপ্টারে সাম্যাবস্থা পড়বো, সাম্যাবস্থা কাকে বলে? দেখো, বল সম্বন্ধে যদি তুমি জানো বা ভেক্টর সম্বন্ধে যদি একটু ধারণা থাকে তাহলে জানো যে বল কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে তার মধ্যে সাম্যাবস্থা সৃষ্টি হওয়ার চান্স থাকে যদি তার নেট বল শূন্য হয়। দেখো, সাম্যাবস্থা আবার 2 রকম হয়, একটা চলমান সাম্যাবস্থা, একটা ঘূর্ণয়ন সাম্যাবস্থা। দ্যাটস মিন কোনো বস্তুর উপর যদি একটা পয়েন্টের উপর ক্রিয়াশীল বলগুলো যতগুলো বল কাজ করবে তাদের নেট বল টোটালটা যদি 0 হয় তাহলে বুঝবে যে বস্তুটা চলমান সাম্যাবস্থায় আছে। এবার যদি কোনো বস্তুর উপর দেখা গেল যে একটা বস্তু দুটো একটা পয়েন্ট না, দুটো ভিন্ন ভিন্ন পয়েন্টে বল কাজ করছে এবং সেই বল দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, কিন্তু তাদের ক্রিয়ারেখা বল প্রয়োগ করার যে লাইনটা সেটা ডিফারেন্ট, তাতে কী হয়? বস্তুটার মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি হয়। এবং এক্ষেত্রে যদি ঘূর্ণন গতি সৃষ্টি করতে না হয় তাহলে যে বলগুলো কাজ করবে তাদের একটা আলম্ব থেকে বলো বা কোনো বস্তুর ভরকেন্দ্র থেকে বলো, যে বস্তু ভরকেন্দ্র বা আলম্ব বলতে বোঝাচ্ছি যে বিন্দুর সাপেক্ষে বস্তুটা ঘুরতে সক্ষম, সেই বিন্দুর সাপেক্ষে ওই বলগুলো যে বলগুলো তার উপর প্রয়োগ করা হয়েছে তার বলের ভ্রামকের সমষ্টি 0 হতে হবে, তাহলে বস্তুটা ঘূর্ণন সাম্যাবস্থা হবে, ঘুরবে না, ঠিক আছে? তাহলে সাম্যাবস্থা 2 রকমের, আমরা একটা থিওরিতে বলেছি, আবার পড়াতে বলবোই, বুঝতে থাকো। তো প্রথমে ল্যামির উপপাদ্য বলি। ল্যামির উপপাদ্য যেটা সেটা হলো যে একটা বিন্দু বস্তুর উপর ক্রিয়াশীল যদি 3টা বল হয়, একটা দুটো নয় 3টা বল হয়, তাহলে 3টা বলের ক্রিয়ায় কি করে সাম্যাবস্থা হয় এবং সাম্যাবস্থা যদি থাকে তাহলে তার শর্ত কি? শর্তটা প্রমাণ করবো না, কারণ আমরা সেটা তো থিওরিতে করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো সেই শর্তটা কি জানি রাখি। মনে করো লেটস কনসিডার এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের উপর 3 ধরনের বল কাজ করছে। সাপোজ এদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল করছে। সাপোজ এটা F1 বল, এটা F2 বল, এটা F3 বল। 3টা বল যদি একটা বস্তুর উপর কাজ করে এবং সেই 3টা বলের ক্রিয়ায় যদি বস্তুটা সাম্যাবস্থায় থাকে, কোনো রকম হেলদোল না হয়, তাহলে এখানে একটা শর্ত প্রযোজ্য হয়। সেই শর্তটা হলো যে কোনো একটা বল ডিভাইডেড বাই তার বাকি 2টা বলের মাঝখানের কোণ, বা যে কোনো আরেকটা বল ডিভাইডেড বাই তার বাকি 2টা বলের মাঝখানের কোণ, আরেকটা বল ডিভাইডেড বাই তার বাকি 2টা বলের মাঝখানের কোণ, এর সাইন সবসময় ইকুয়াল হবে।
এক কথায় বলতে গেলে বলতে পারি, মনে করো F1 এর অপোজিটে আমি কোনটা আলফা দিলাম, F2 এর অপোজিটে বিটা দিলাম, F3 এর অপোজিটে গামা দিলাম, দেন উই ক্যান ইজিলি সে ফ্রম দ্য ল্যামির উপপাদ্য দ্যাট F1 বাই sin of alpha must be equal to F2 by sin of beta must be equal to F3 by sin of gamma. দিস ইজ ল্যামের উপপাদ্য। দ্যাটস মিন তুমি যদি এটা প্রমাণ করতে হয়, অবভিয়াসলি তোমাকে এটা প্রমাণ করতে হবে যে বক্তব্যটা হলো কোনো একটা বস্তু সাম্যাবস্থায় আছে এবং তার উপর তুমি দেখতে পাচ্ছ ওই বিন্দু বস্তুর উপর তিন দিকে তিনটা বল কাজ করছে, তারপরে সেটা সাম্যাবস্থায় আছে, তাহলে তার শর্তই হবে যে তিনটা বলের প্রত্যেকটা বল ডিভাইডেড বাই তার অপোজিট বাকি দুটো বলের অ্যাঙ্গেলের সাইনগুলো রেশিও সবসময় ইকুয়াল হবে। ঠিক আছে, দিস ইজ ল্যামির উপপাদ্য, এটা আমাদের জানতে হবে। আরেকটা যেটা জানতে হবে সেটা হলো বলের ভ্রামক, সেটাও একটু জানিয়ে দিয়ে আমি শুরু করছি, তাহলে অনেক কটা অঙ্ক কভার হয়ে যাবে। তারপরে যদি নতুন কোনো ফর্মুলা লাগে বলবো। বলের ভ্রামকটা কি ভাই? বলের ভ্রামকটা হলো সেটা হলো কি, বলের ভ্রামক হলো যে কোনো একটা বস্তু, মনে করো কোনো একটা বস্তু একটা আলম্ব সাপেক্ষে ঘূর্ণন করতে সক্ষম, মনে করো এটা আছে সিস ঘুরতে পারে, এরকম আলম্বের সাপেক্ষে ঘূর্ণন করতে সক্ষম। তাহলে এর বস্তুটার উপর দেখতে হবে এখন যে বস্তুটার উপর যে বলগুলো প্রযুক্ত হচ্ছে, মনে করো এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে F1, এখানে মনে করো একটা বল প্রযুক্ত হচ্ছে F2, এখানে একটা বল মনে করো প্রযুক্ত হচ্ছে F3, এখানে একটা বল মনে করো প্রযুক্ত হচ্ছে F4, এক্সেট্রা এক্সেট্রা, যে এত রকমের বল প্রযুক্ত হচ্ছে যাদের ক্রিয়ারেখা ভিন্ন, তারা কি করাবে, প্রত্যেকটা বল চেষ্টা করবে তাকে আলম্বের সাপেক্ষে ঘূর্ণন গতি দেওয়ার, এবং এই সময় এই ঘূর্ণন গতি দিতে সক্ষম, মানে কতটা ঘূর্ণন হবে বা ঘূর্ণন গতিটা মানে কোন ক্ষেত্রে কোন বল দিলে বেশি হবে, কোন বলটা এখানে বেশি এফেক্টিভ হবে ঘূর্ণনের ক্ষেত্রে, তার জন্য যে রাশিটা ইম্পর্টেন্ট সেটা হলো বলের ভ্রামক। আর হোয়াট ইজ বলের ভ্রামক? বলের ভ্রামক ইজ নাথিং বাট যে আলম্ব বা যে মানে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে, সেই আলম্ব বা অক্ষ থেকে যে বলটা প্রযুক্ত করা হচ্ছে সেই বলটার ডিস্টেন্স বলটার সাথে গুণ করতে হবে, সেই গুণফল ওই বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে এবং সেই গুণফলটাকে বলা হয় বলের ভ্রামক। অর্থাৎ এখানে মনে করো এই প্রযুক্ত বলের জায়গাটার নাম A দিলাম, এখানে মনে করো B দিলাম, এটা মনে করো C দিলাম, এটা মনে করো D দিলাম, তাহলে F1 বলটা যেটা রয়েছে তার ভ্রামক হলো, আর এটা মনে করো নাম দিলাম সাপোজ O। ঠিক আছে, তাহলে F1 বলটাকে যদি বলি তার ভ্রামক কত, তাহলে সেটা হবে নাথিং বাট F1 ইন্টু OA। বুঝা গেল যে আলম্ব থেকে তার ডিস্টেন্সের গুণফল। F4 এর ভ্রামক হবে F4 ইন্টু OB, F3 এর ভ্রামক কত হবে F3 ইন্টু OC, আর F2 এর ভ্রামক কত হবে F2 ইন্টু OD। দিস ইজ কল্ড বলের ভ্রামক। ওকে, তবে এখানে জিনিস তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, সেটা কি, সেটা হলো এই বলের ভ্রামকগুলোর কিন্তু চিহ্ন ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখবে যে বলের ভ্রামকটা আলম্বের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করবে, যে বলের ভ্রামকটা আলম্বের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করবে সেই বলের ভ্রামকটা হবে নেগেটিভ, আর যেই বলের ভ্রামকগুলি বা ভ্রামক তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করবে সেটা হবে তোমার পজিটিভ। ফর এক্সাম্পল মনে করো এটাই আলম্ব, তো এখানে আলম্ব ধরো, দিয়ে এই বলটা ধরো কী হবে, এই বলটা কী করছে আলম্বের সাপেক্ষে এই বরাবর ঘুরাচ্ছে, আর এটা কি ওয়াইজ বল, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে F1 ইন্টু OA এই বলের ভ্রামকটা কিন্তু পজিটিভ বলের ভ্রামক। দেখো এটা আলম্বের সাপেক্ষে F4 বলটাও কিন্তু দেখো এইভাবে ঘুরাচ্ছে, তাহলে এটাও কিন্তু পজিটিভ বলের ভ্রামক। এবার F3 দেখো, F3 ঘূর্ণনটা দেখো, এটা হলো এইভাবে, এটাও কিন্তু সেই অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে, অর্থাৎ F3 ভ্রামকটা কিন্তু পজিটিভ ভ্রামক। কিন্তু F2 ভ্রামকটা দেখো, এটার সাপেক্ষে যদি F2 বলটা দেখো, তাহলে এই বলটা এই আলম্বের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘোরাবে, তাহলে এই ভ্রামকটা কিন্তু নেগেটিভ ভ্রামক। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ কল্ড বলের ভ্রামক। এবার কোনো একটা আলম্বের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর এরকম মানে বিভিন্ন পজিশনে বল প্রয়োগ করা হয় এবং তার ফলে তার বলের ভ্রামক সৃষ্টি হয়, এবং এই বলের ভ্রামকগুলি যদি সমষ্টি শূন্য হয় তাহলে বলা যায় যে এই বস্তুটা ঘূর্ণন সাম্যাবস্থায় আছে, মানে ঘুরবে না। ঠিক আছে, আর যদি বলটার ভ্রামকটার রেজাল্ট পজিটিভ আসে তাহলে বুঝতে হবে বস্তুটার অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে বস্তুটার অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হবে, আর যদি জিরো হয় তাহলে বুঝতে হবে বস্তুটার কোনো ঘূর্ণন হবে না, সে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস বুঝতে হবে, একটা কি ঘূর্ণন সাম্যাবস্থার টপিক, একটা হলো তোমার চলমান সাম্যাবস্থার টপিক। চলমান সাম্যাবস্থার টপিকে তোমাকে দেখতে হবে দুটো বলের ক্রিয়া সাম্যাবস্থা, তো জানোই সেটা আমরা খুব সিম্পল, কিন্তু তিনটা বলের ক্রিয়া যদি সাম্যাবস্থা হয় তাহলে এই ল্যামির এই উপপাদ্যটা ফলো হবে, আর বলের ভ্রামক তো তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এইটুকুর উপর আপাতত ভিত্তি করে আমরা অঙ্কগুলো করি, যদি আরও কিছু নতুন টপিক পড়াতে লাগে তাহলে আমরা পড়াবো। চলো শুরু করি আজকের প্রথম অঙ্ক। সো বন্ধুরা, প্রথম অঙ্ক
দুই প্রান্তে দৃঢ়ভাবে বাঁধা একটা ভারহীন তারের মাঝখান দিয়ে বা মধ্যবিন্দু থেকে একটা 500 গ্রাম ভরের বস্তুকে এমনভাবে ঝোলানো হয়েছে যাতে তারের দুটি অংশই অনুভূমিক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে। তার দুটিতে টান কত? বক্তব্য হলো, মনে করো এটা হলো একটা তার, ওকে, টান তোমার দৃঢ়ভাবে আটকানো ছিল, তারটার নিজস্ব কোনো ভর নেই। এবার এইখানে একটা দড়ির সাহায্যে একটা 500 গ্রাম ভর ঝুলিয়ে দিলাম। তাহলে আফটার দ্যাট এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হয়ে যাবে টুই 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 টুই। দেখো এটা কি লক করারটা, দু সাইডে দেওয়াল দুটো, ওকে, এরকম দেখতে হয়ে যাবে, তাই না? হলো ব্যাপারটা বুঝো। তারটা এরকম ছিল, যেই একটা তারটা ছিল এরকম গার্ডারের মতো ভাবো, এখান থেকে যে একটা ভর ঝুলিয়ে দিলাম সেরকম এরকম ফিগার হয়ে যাবে দেখতে। তাহলে বলছে যে এই তার দুটিতে এইখান টান কত, মানে এই, আচ্ছা দেখো, তাহলে এই যে বিন্দুটা দেখো, ভালো করে দেখো যে যখন এটা এরকম হয়েছে তখন অ্যাঙ্গেলটা হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, কত, তাই তো? 30 ডিগ্রি কোণ হবে, এটাও 30, এটাও 30। আচ্ছা, এবার ভালো করে বোঝো। বক্তব্যটা হলো যে তার দুটিতে টান কত। তাহলে এখন যে এই তার আর এই তারে টান বের করতে দিয়েছে, তার দুটিতে টান যদি দেখো, তাহলে এই জায়গাতে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে, এই জায়গাতে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে, এই জায়গাতে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে, এই জায়গাতে এখানে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে, এই বস্তুর মধ্যে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে, আর এই পয়েন্টে টান অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এখানে। তাহলে এই বিন্দুটা দেখো, এই বিন্দুটার কথা ভাবলে বুঝতে পারবে এই বিন্দুটা কিন্তু সাম্যাবস্থায় আছে, কারণ দড়ি তো ছিঁড়ে যায়নি, আর এখানে মানে আটকানো আছে। তাহলে এই বিন্দুটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে এই বিন্দুর ওপর ক্রিয়াশীল যে বলগুলো রয়েছে, যার প্রথমটা হলো ধরলাম মনে করো এটা T1, এটা হলো T2, যে দুটো আমাকে বের করতে দিয়েছে টান, আর এটাকে ধরে নিলাম সাপোজ T3। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে T1 আর T3, T2 কত। দেখো এটার ভর হলো তোমার 500 গ্রাম, বা বলতে পারো 1000 দিয়ে ভাগ করলে 0.5 কেজি, এটা হলো এর ওয়েট। প্রশ্ন হলো যে এই T1 আর T2 বের করতে দিয়েছে, সাম্যাবস্থার শর্ত হিসাবে আমি এই অঙ্কটাতে নিউটনস ল ইউজ করতে পারি, অর্থাৎ এই T1 T2কে উপাংশে বিভাজিত করে নেট ফোর্সগুলোকে ইকুয়াল করে, যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এর এই উপাংশ সমান হবে, ওভারঅল এই দুটো মিলে এই উপাংশ এটার সাথে সমান হবে। এইভাবে আমরা T1 T2 ক্যালকুলেট করতে পারি। কথাটা বুঝলে কিনা, কি বলছো বলো? এই T1 এর এদিকে উপাংশ বের করলাম, দেখো এই বরাবর যদি নাও তাহলে এটা কত, এটাও 30 ডিগ্রি, যদি এই বরাবর নাও তাহলে এটা 30 হলে এটাও 30 ডিগ্রি একান্তর কোণ হিসাবে। তাহলে এই বরাবর আর এই বরাবর তুমি উপাংশ চেক করতে পারো, সেই উপাংশগুলো একে অপরের সমান হবে, কারণ ওভারঅল পয়েন্টটা সাম্যাবস্থায় আছে। আবার এইটার ওপর বরাবর যে উপাংশগুলো হবে T1 cos θ, T1 sin θ, T2 sin θ, তাদের যোগফলটাও এই T3 সাথে সমান হবে, আর T3টা এর mg সাথে সমান হবে, অনেক ব্যাপার আছে। তো ওভারঅল তুমি এখানে কিন্তু ইউজ করতে পারো NLM, পুরোটাই NLM দিয়ে করতে পারো, মানে নিউটনস ল দিয়ে করতে পারো। তাছাড়াও তুমি এই অঙ্কটা এই ল্যামির উপপাদ্য প্রয়োগ করে করতে পারো, কারণ তুমি দেখতেই পাচ্ছ এই পয়েন্টটাতে 3টা বল কাজ করছে, আর পয়েন্টটা 3টা বলের ক্রিয়ায় সাম্যাবস্থায় রয়েছে, অর্থাৎ তুমি এখানে ইউজ করতে পারো যে বলগুলোর অপোজিট অ্যাঙ্গেলের সাইনগুলো ইকুয়াল হবে। যেহেতু আমরা স্থিতিবিজ্ঞান পড়ছি তো আমরা এইভাবেই করি, তুমি নিউটনস ল দিয়ে করতে পারলে করো, কোনো অসুবিধা নেই, খুব সহজ। হ্যাঁ, তো আমি এখানে বলতেই পারি যে প্রথমত দেখো যে এটা 30 এটা 30, মানে এটা 30 এটা 30, এটা বুঝতে পারছো একান্তর কোণ হিসাবে হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এইখান থেকে ওভারঅল পুরোটা 180 হবে, তাহলে এই বাকি কোণটা কত হবে তো বলতো? এই বাকি কোণটা কত হবে? 30 30 60 বাদ পড়ে গেল, তাহলে 120 ডিগ্রি। আবার দেখো এইটা 90 ডিগ্রি, কারণ mg নিচে দিকে কাজ করছে, এটা তার সাথে অনুভূমিক, তাহলে 90 এটা 90 এটা 30, এটা যদি 90 হয় আর এটা 30, মানে এই অ্যাঙ্গেলটাও 120, এটা সেম 90 আর এটা 30, মানে এই অ্যাঙ্গেলটা 120। তাহলে এখান থেকে শিওর হয়ে গেলাম। যদি T1 ইউজ করি তাহলে T1 এর অপোজিটে নেব সাইন অফ, কত সাইন অফ এই অ্যাঙ্গেলটা T1 এর অপোজিটে, মানে এই দুটো T3 আর T2 মাঝখানে অ্যাঙ্গেল, দ্যাট ইজ 90 প্লাস 30 120। T2 যদি ইউজ করি তাহলে T2 বাই সাইন সেম কত নেব, T2 কোনটা, T2 অপোজিটেও 120, আর T3 নিতে গেলে T3 বাই সেই সাইন 120, সবাই সেম হলো সাইন 120, এটা হয়ে গেল। ঠিক আছে, দেখো T3 কই,
T3 অপোজিটেও সেই 120। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা সব নিচেরটা পুরোটাই কেটে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি T1 = T2 = T3। তার মানে আমরা যদি T3টা বের করতে পারি তাহলেই আমার T1 T2ও বেরিয়ে যাবে। এবার T3 চলে আসো। T3 দেখতে পাচ্ছ তুমি, T3 এখানে উপরে T3 কাজ করছে আর এখানে কাজ করছে mg। এবার যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এই বডিটা তো সাম্যাবস্থার ফর্মুলা ইউজ করতে পারি আমরা। সিঙ্গেল মানে একটা বস্তুতে দুদিকে যদি মানে বল কাজ করে আর যদি তারা সাম্যাবস্থায় থাকে তাহলে বল দুটো সমান হয়। তাহলে এখানে আমি লিখতে পারি T3, এখানে এটা দেখো আর 101 টান, তার মানে এই বস্তু বরাবর এই সুতোতে যদি টান এখানে T3 কাজ করে তাহলে এখানে সেই T3 কাজ করছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটাও T3, তাহলে এখান থেকে বলতে পারি T3 = mg। এগুলো কিন্তু আমরা নিউটনস লতে প্রচুর অঙ্ক করেছি, যারা আমার ক্লাসে নিউটনস লর অঙ্কগুলো দেখেছো তাদের কাছে এই অঙ্কটা কোনো ব্যাপার না। তো T3 = mg। এবার m কত ভাই? m হলো 0.5 × g, আর তাহলে T3 পেয়ে গেলাম। g এর মানটা 10 ধরে করছি, হ্যাঁ, তাহলে সহজ হবে। উত্তর না মিলে দেখছি 10 ধরে করলে এটা 10 থেকে 5 করলে 5 হয়ে গেল। তাহলে T1 T2 = T3 = হয়ে গেল 5 নিউটন। ঠিক আছে, কারণ T3 5 মানে T1 T2 5 হয়ে গেল। তাহলে এই টানগুলো কথা হলো 5 নিউটন। বোঝা গেল? দেখো সিম্পল প্রবলেম। এই জায়গাটা তুমি এটা না করে তুমি এখান থেকে পুরোটাকে নিউটনস ল দিয়েও করতে পারতে, কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম 2। আচ্ছা, প্রবলেম 2 করার আগে বলে দিই, প্রবলেম 1টা আমরা জি এর মান 10 ধরেছিলাম, 9 যদি 9.8 ধরতাম তাহলে অ্যান্সারটা 4.9 আসতো। 10 ধরেছিলাম বলে 5 আসছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, W ওজনের একটা বস্তু ছাদ থেকে একটি তারের সাহায্যে ঝুলছে। এটা ছাদ, তারের সাহায্যে W ওজনের একটা বস্তু ঝুলছে, মানে mg W দিয়ে লেখা হচ্ছে ডাইরেক্ট, হ্যাঁ, একদম ওজনই করে দিয়েছে W, m ভর করেনি। তো আরেকটি সুতোর সাহায্যে তারটিকে অনুভূমিক দিকে এমনভাবে টানা হলো। এবার এখান থেকে মনে করো আরেকটা সুতো দিয়ে দিকে টানবো, তাহলে দেখতে কেমন লাগবে? দেখতে হয়ে যাবে টুইং টুইং টুইং, এরকম হয়ে যাবে। ভাবো বস্তুটা এখানে থাকবে W, টেনেছি না এদিকে, তো টান পড়েছে, তো এদিকে মনে করো T একটা টান পড়লো সাপোজ। আচ্ছা, এবার এখানে W হলে এখানে অবশ্যই একটা টান কাজ করছিল, সাপোজ এটার নাম দিলাম T1। আচ্ছা, এখানে T1 হলে এই পয়েন্টটাতে এখানে কাজ করবে সেই T1, আর এদিকে পয়েন্ট থেকে কাজ করবে এখানে T2 ধরলাম, আর এটা মনে করো T3 ধরলাম, তো T3 টান। তো প্রশ্ন কি? এমনভাবে টানবো যাতে তারের ওপরের অংশ ছাদের সাথে থিটা কোণ করে, তাহলে আবার এই অ্যাঙ্গেলটা থিটা। ওকে, নেক্সট প্রশ্ন কি? অনুভূমিক সুতোয় টান কত? আচ্ছা, আমাকে T3 বার করতে হবে। T3 = কত? সিম্পল জিনিস। আচ্ছা, প্রথমত এখানে যদি একটু বাড়িয়ে দিই তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। ওকে, আচ্ছা, এটা থিটা আর এই পুরোটা 180, তাহলে এইটুকুটা হয়ে গেল 180 মাইনাস থিটা। এটা T3 এখানে নিচ্ছি, এখানে অ্যাঙ্গেলটা লিখতে পারবো, এটা হলো 180 মাইনাস থিটা, তাই না বলো? আচ্ছা, আবার এটা থিটা, এটা তো আমরা জানি 90, তাহলে 90 প্লাস থিটা, আর এটা কি থাকলো? এটা তো সেই আমার 90, ব্যাস সব খতম হয়ে গেল। তাহলে T2 অপোজিটে T1 আর T3 90 কোণ করে, T3 অপোজিটে T2 আর T1 90 প্লাস থিটা করে, আর T1 এর অপোজিটে T3 আর T2 180 মাইনাস থিটা করে। অ্যাঙ্গেলগুলো বের করে নিলাম, তাহলে ল্যামের উপাদ্য করবো, T3 বেরিয়ে যাবে। ল্যামের উপাদ্য করি, তাহলে কী হবে বলো? একদিক থেকে T1 থেকে শুরু করছি, T1 ডিভাইডেড বাই বলো কি বলো 180 মাইনাস থিটা সাইন অফ 180 মাইনাস থিটা, তাই না বলো? তাই না? হ্যাঁ কি না? T1 হয়ে গেল T2 অপোজিটে 90, তাহলে T2 ডিভাইডেড বাই সাইন অফ 90। ওকে, আর এটা T3 ডিভাইডেড বাই T3 অপোজিটে সাইন অফ 90 প্লাস থিটা, সাইন অফ 90 প্লাস থিটা। এবার আমাকে বের করতে কি দিয়েছে? বের করতে দিয়েছে আমাকে এখানে T3টা বের করতে দিয়েছে। ওকে, আচ্ছা, একটা জিনিস বলি যে যেহেতু এখানে যদি অ্যাপ্লাই করি এখানে কিন্তু T1 = mg হবে, কারণ সরি mg তো না, এখানে W দেওয়া আছে, W হবে, কারণ এখানে আমার মানে এই পয়েন্টে আমরা যদি কী বলে ওটাকে ফ্রি বডি ডায়াগ্রাম করি, যেহেতু সাম্যাবস্থায় আছে তো নিচে W উপরে T1, এই দুটো কিন্তু ইকুয়াল, আর T1টা এখানে T1 হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে, 100 তো এক টান, এখানে T1 কাজ করলে এখানে সেম T1ই কাজ করবে। সো আমরা T1টার জায়গায় W ইউজ করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি করতে পারি W বাই সাইন 180 মাইনাস থিটা নিলাম,
আচ্ছা T2টার আমার এখানে কোনো কাজ নেই, কারণ T2 আমাকে বের করতে দেয়নি, আমাকে T3 বের করতে দিচ্ছে। আগে দুটোই দিয়েছিল তাই নিয়েছিলাম, তাহলে এটা মাঝখানেটা বাদ দিয়ে দিলাম, তাহলে T3টা নিই। T3 ডিভাইডেড বাই সাইন অফ 90 প্লাস থিটা। আচ্ছা এবার দেখি সাইন অফ 180 মাইনাস থিটা মানে 2 ইন্টু 90 মাইনাস থিটা, 2 ইন্টু মানে সাইনে থাকবে, সো ডব্লিউ বাই সাইন থিটাই থাকলো এটা। আর এদিকে T3 বাই সাইন অফ 90 প্লাস থিটা মানে হয়ে গেল কস থিটা। ওকে, তাহলে এখান থেকে T3টা ইজিলি বেরিয়ে গেল, কী বলো ডব্লিউ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লিউ কট থিটা। দেখো ভাই বুঝতে পারলে কিনা, খুবই সহজ অঙ্ক, শুধু অঙ্কটা তোমাকে ধরতে হবে, ছবিটা আঁকতে হবে, অঙ্কটা ধরতে হবে, ল্যামের উপর দ্বারা প্রয়োগ করতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিচ্ছু নেই। ওকে নেক্সট করাই, বুঝে যাচ্ছে তো, সহজ অঙ্ক খুবই কিন্তু। হ্যাঁ চলো নেক্সট প্রবলেম 3 দেখো, এটা বলের ভ্রামকের কনসেপ্ট লাগে করতে হবে, একটু ভালো করে দেখো বুঝতে পারবে। একটা নগণ্য ভরের দণ্ডের আলম্ব বিন্দু থেকে একদিকে 10 সেমি দূরত্বে 5 কেজি ভরের একটা বস্তু, আর একদিকে 5 সেমি দূরত্বে m ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দণ্ডটিকে অনুভূমিক রাখা হয়েছে। m এর মান ও আলম্বের প্রতিক্রিয়া নির্ণয় করো। দেখো এখানে দণ্ডের নিজস্ব ওয়েট নেই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সুবিধা হয়েছে কি দণ্ডের জন্য যে ওয়েটটা কাজ করবে তার ভ্রামক দরকার পড়বে না। ওকে, এটা দণ্ডের সাপোজ একটা মাঝখানে ধরলাম আলম্ব রয়েছে, কারণ এর যেহেতু সুষম দণ্ড তার ভরকেন্দ্রটা মাঝখানেই হবে, আলম্বটা সেটা মাঝখানে রাখতে হবে, তাহলেই ওর মানে সাম্যাবস্থা থাকবে নর্মালি। যাই হোক, এমন অবস্থায় এই আলম্ব থেকে কত সেমি দূরে, 10 সেমি দূরে, এদিকে ধরলাম এদিকে 10 সেমি দূরে, এখানে মনে করো একটা ওয়েট ও ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি যেটা কত 5 কেজি, আর এখান থেকে 5 সেমি দূরে, এদিকে 10 সেমি দূরে, এটাকে 5 সেমিটা কাছেই করলাম, এখানে করলাম, এখানে মনে করো একটা ওয়েট ঝুলিয়ে দিয়েছি যার ভর m। ওকে, তাহলে বলছে এটা কত 5 সেমি ঝুলিয়ে দিয়েছি m। তাহলে এমন অবস্থায় বলছে যে দণ্ডটা অনুভূমিক আছে, মানে সাম্যাবস্থাতে আছে, তাহলে এক্ষেত্রে আমাকে m এর মান বের করতে হবে আর আলম্বের প্রতিক্রিয়া বের করতে হবে। সিম্পল বস্তু, দেখো একটা কথা যে এই আলম্বের সাপেক্ষে এই মানে দণ্ডটার উপর যে বলগুলো কাজ করবে সেই বলগুলোর ভ্রামক যদি 0 হয়, মানে যে বলগুলোর ভ্রামকের সমষ্টি যদি 0 হয়, তাহলে ভাই বলবো যে এই সিস্টেমটা বা এই দণ্ডটা সাম্যাবস্থায় আছে। এটা বুঝতে পেরেছো, এটা মেন কথা। আর 2 নম্বর কথা হলো যে এর যা ওয়েট কাজ করবে আর এর যা ওয়েট কাজ করবে, এই টোটাল ওয়েটটাই কাজ করছে কিন্তু ওর ভরকেন্দ্র বরাবর বা আলম্ব বরাবর, অর্থাৎ আলম্ব বরাবর যে বলটা কাজ করছে সেটা হলো এই দুটোই, অর্থাৎ আলম্ব যে প্রতিক্রিয়া দেবে সেটা হলো এই দুটো মিলে যে বল তৈরি হচ্ছে সেই টোটালটা তার সমান। ঠিক আছে, তো এই দুটো কনসেপ্ট বলে দিলাম, দিয়ে এবার শুরু করছি। তো প্রথমত কী বললাম যে বলের ভ্রামক আমাকে দেখতে হবে যাতে টোটালটা 0 হয়, কারণ সাম্যাবস্থায় আছে। তাহলে 5 কেজি ভরের ভ্রামক কত, 5 কেজি বলটা কত, 5 কেজি যদি ওয়েট হয় তাহলে 5g হলো এর বল, আর m যদি এখানে ভর হয়, মানে 5 কেজি যদি ভর হয় তাহলে m হয়, তাহলে এখানে mg ভর মানে বল, তাহলে 5g বল, তাহলে এই বলটা এখান থেকে 10 সেমি দূরে, তাহলে এই বলের ভ্রামক হলো 5g ইন্টু 10। আচ্ছা, তো 10টা সেমিতে আছে, তুমি এটাকে কিন্তু মিটারে করে নিতে পারো, আর না করলেও কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যেহেতু টোটাল বলের ভ্রামকটা 0 হবে, তো মানে ওই সেমি কেটে যাবে কেন। আচ্ছা তোমাকে করেই দিচ্ছি আপাতত মিটারের প্রয়োগ, তারপর সেটাও বলে দিচ্ছি। তাহলে সেমির থেকে মিটার করে 10⁻² থাকলো, এটা হয়ে গেলো এর বলের ভ্রামক। আচ্ছা, এবার এর বলের ভ্রামক কত, এর বলের ভ্রামক হবে m ইন্টু 5 ইন্টু 10⁻²। ওকে, এটা হলো এই বলের ভ্রামক আর এর বলের ভ্রামক। এবার চিহ্নটা দেখে নিই, চিহ্ন হলো এই বলের ভ্রামকটা দেখো ঘূর্ণক আলম্বের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, তারপর এটা পজিটিভ, আর এই বলের ভ্রামকটা ক্লকওয়াইজ ঘোরাবে, দেখো এই পথে ঘোরাবে, তাহলে এটা নেগেটিভ, আর টোটালটা হবে 0। দ্যাট ইমপ্লাইজ 5g ইন্টু 10 ইন্টু 10⁻² ইজ ইকুয়াল টু m ইন্টু 5 ইন্টু 10⁻²। দেখো বুঝতে পারলে যে এখানে এই দুটো যখন সমান হয়ে গেল, তাহলে এটা সেমিতেও যদি রাখতে, এটা যদি সেমিতেও রাখতে, তাহলে যেহেতু সেমি কেটে যেত বোথ সাইডে, অসুবিধা হতো না, যেমন 10⁻² কেটে যাবে বলে কোনো অসুবিধা নেই। এটা 5 দিয়ে 5 × 10, তাহলে এখান থেকে g এর m ইকুয়াল টু হলো তাহলে 10g, তাই তো। স্যার এখানে ভুল হচ্ছে একটা কথাটা, mgটা মিস হয়ে গেছে, m ইন্টু g, তাহলে এখান থেকে g কেটে যাচ্ছে, mg ইন্টু 5 ইন্টু 10⁻²। হ্যাঁ, এখানে 5g ইন্টু 10 ইন্টু 10⁻², তাহলে এখানে g কেটে গেল, তাহলে m ইকুয়াল টু 10, তাহলে m হলো 10 কি কেজি। কেন কেজি, কারণ যদি এখানে 5 কেজি ছিল
ঠিক আছে, সেই জন্য এটাও এম বেরোবে 10 কেজি, সেই পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম যে এখানে এমটা 10 কেজি লাগাতে হবে। এবার তোমার সেকেন্ড প্রশ্ন কী করছে, আলম্ব কত প্রতিক্রিয়া দেবে। আলম্ব যে প্রতিক্রিয়া দেবে সেটা যদি আর ধরি, তাহলে এই আর ইজ ইকুয়াল টু নাথিং বাট টোটাল যে বলটা ওর উপর কাজ করছে সেটা হলো একটা কি 5G প্লাস এদিকে 10G, যদি 10 হয় এটা তাহলে 5G প্লাস 10G কত হবে 15G, দ্যাট ইজ 15 ইন্টু 10 করতে গেলে 150 আর 9.8 করতে গেলে লাইক 145 146 এরকম হবে। ঠিক আছে, করে না ওটা। ওকে, চলো নেক্সট 4 নম্বর কী বলছে দেখো, 10 সেন্টিমিটার দীর্ঘ একটা দণ্ডের এক প্রান্তে একটা 2 কেজি ভর আর এক প্রান্তে একটা 5 কেজি ভর রাখা হলো। দণ্ডটিকে কোন বিন্দুতে ঝোলালে সেটি অনুভূমিক সাম্যাবস্থা থাকবে। সিম্পল কথা, একটা দণ্ডটা ওয়েটটাকে উপেক্ষা করতে বলেছে। আচ্ছা, এবার একদিকে 5 কেজি ভর রাখবো, এটা হলো 5 কেজি আর এটা হলো এখানে রাখবো কত 2 কেজি, তাই তো। একদিকে 2 কেজি একদিকে 5 কেজি আছে, এদিকে 2 কেজি ধরছি, আগে 2 বলেছে আর এদিকে 5 কেজি ধরলাম। তাহলে একদিকে 2 কেজি ভর আর একদিকে 5 কেজি ভর রাখলাম। অবভিয়াসলি এটাকে একটা বিন্দুতে ঝুলাতে হবে, মনে করো ঝুলানো মানে রাখলাম আর কি, যাতে শীর্ষক খেলতে পারে, জিনিসটা ঘুরতে পারে, কিন্তু থাকবে হলো ঘূর্ণন সাম্যাবস্থায়, মানে অনুভূমিক সাম্যাবস্থায়, মানে নড়বে না। অর্থাৎ এ যে বলটা প্রয়োগ করবে যেটা 2G আর এ যে বলটা প্রয়োগ করবে যেটা 5G, এই দুটার বলের ভ্রামকের টোটালটা 0 হবে, তাহলে এর মধ্যে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না। আচ্ছা, আপাতত ধরে নিলাম, আচ্ছা এটার লেন্থ বলে দিচ্ছে কত 4 মিটার নাকি 10 সেন্টিমিটার, এটা কত 10 সেন্টিমিটার টোটালটা। এবার ধরলাম 2 কেজি থেকে সাপোজ এটা x দূরত্বে রয়েছে, তাহলে এখান থেকে এটা অবভিয়াসলি 10 - x দূরত্বে থাকবে। ওকে, এবার বলের ভ্রামকটা টোটালটা 0 করো, তাহলেই হবে। তাহলে 2 কেজির জন্য কত 2 ইন্টু কত হবে, এবার দেখো এটা 10 সেন্টিমিটার আছে, তাহলে এক্সটাও কিন্তু আমি সেমিতে নিচ্ছি, 10 মাইনাসটা এক্সটাও কিন্তু আমি সেমিতে নিচ্ছি। ওকে, কোনো অসুবিধা নেই, কারণ দেখতেই পাচ্ছ দুদিকে সেমি কেটে যায়। কেজি ইন্টু সেমি করলেও কোনো প্রবলেম নেই, ওটা বলের ভ্রামকটা কেজি সেমি এককে থাকুক, ঠিক আছে, কেজি প্রবলেম হবে না কোনো। হ্যাঁ, তাহলে 2 কেজি। আবার একটু মানে আবার তোমরা কমেন্ট করবে, যেমন ভালো করে বলে দিই কথাটা, যে বলের ভ্রামক যেহেতু আমার টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে এবং মানে একটা বলের ভ্রামক ওদিকেও নিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ এককটা যেটা হচ্ছে এদিকে আর ওদিকে সেম থাকার জন্য সিজিএস আর এসআইয়ের মিক্সিং একক কোনো প্রবলেম নেই। তোমার এখানে এসআই মিটারটাকে সেমিটাকে কনভার্ট করার দরকার পড়বে না। ওকে, তুমি কনভার্ট করলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। চলো, তাহলে 2 কেজি ইন্টু কত হবে বলো, এক্স ধরলাম, এটার বলের ভ্রামক, আর এটার বলের ভ্রামক কত 2 কেজি তো না, 2 ইন্টু জি, বলটা নিতে হবে, 2 কেজি তোর মাস খালি, 2G ইন্টু এক্স, আর এটা হবে 5G ইন্টু 10 - x। ওকে, এবার বলের ভ্রামকগুলো টোটালটা 0 হবে, টোটালটা করার আগে দেখতে হবে চিহ্ন, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ, আর এটা ক্লকওয়াইজ, এটা হবে নেগেটিভ, এই টোটালটা 0, দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে বলতে পারি 2Gx ইকুয়াল টু 5G 10 - x, এখান থেকে জি কেটে গেল, এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 5 × 10 = 50 মাইনাস 5x, তাহলে এখান থেকে 5x এর দিন চলে আসলে 7x ইকুয়াল টু 50, তাহলে x ইকুয়াল টু 50/7 সেন্টিমিটার। তাহলে কী গেলো, 7 দেবে 7 7 49, 1 0, 7 1 7, 3 0, 7 4 28, তাহলে 7.14 সেন্টিমিটার। তাহলে 2 কেজির যে ভরটা রয়েছে তার থেকে 7.14 মিটারে আমাকে ঝুলাতে হবে, তাহলে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। ওকে, 5 নম্বর দেখো, সেম বলের ভ্রামকে একটা ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু ভালো প্রবলেম, ভালো করে দেখো, বুঝতে হবে, হ্যাঁ বোঝার ব্যাপার আছে। 4 মিটার দীর্ঘ আর 50 কেজি ভরের একটা সুষম সরল দণ্ডকে এক্ষেত্রে প্রথমবার দণ্ডটার নিজস্ব ভর কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। সো এবার কিন্তু খেলা জমে গেল, দণ্ডটা যদি নিজস্ব ভর হয় মনে রাখবে, তার যে ওজনটা বা ভর মানে ওজনটা যেটা কাজ করবে যে পয়েন্টে, সেটা হলো তার ভর কেন্দ্র, ঠিক আছে। ভর কেন্দ্র দিয়ে তার সমস্ত ভর কাজ করবে, সেই বরাবর তার ওজনটা কাজ করবে। ওকে, তো একটি সুষম সরল দণ্ডকে তার 2 প্রান্ত থেকে সমান দূরত্বে 2টি অবলম্বনের উপর স্থির অবস্থায় রাখতে হবে। রাখলাম, তাহলে সেটা করে নিই। এটা সুষম সরল দণ্ড, যার মানে এখানে হয়ে গেল ভরকেন্দ্র, যার ওজন হলো 50 কেজি, দ্যাটস মিন এই 50G কাজ করছে এই বরাবর। এবার একে কী করতে হবে, 4 মিটার দৈর্ঘ্য, তাহলে এটা হলো 4 মিটার পুরোটা ফুলটা, তাহলে ভরকেন্দ্রটা মানে যেটা আছে সেটা 2 মিটার দূরে আছে, এখানে 2 মিটার, এটা 2 মিটার। ওকে, হয়ে গেল কেস। তারপরে কি
এই দূরত্বের মান আচ্ছা তারপরে কি সরি, এদেরকে দুই প্রান্ত থেকে সমান দূরত্বে দুটি অবলম্বনের উপর রাখা হলো। তাহলে এখান থেকে মনে করো এটাকে এখানে রাখছি আর এটাকে এখানে রাখছি, ঠিক আছে? এখান থেকে মনে করো এটা এক্স, এখান থেকে এইটুকুটা এক্স, ওকে রাখলাম, স্ট্যান্ড হয়ে গেছে। এবার এক্স এর মান বা এই দূরত্বের মান সর্বাধিক কত হতে গেলে 30 কেজি ভরের একটা বাটখারাকে যেখানে খুশি রাখা যাবে, কোনো প্রবলেম হবে না, সাম্যাবস্থা ভঙ্গ হবে না। আচ্ছা দেখো, দুটা এই বস্তুটাকে দুটা হিসেবে উপরে রেখে দিলাম, মানে দুটো স্ট্যান্ডের উপর রাখলাম। এবার এইখানে যদি এই স্ট্যান্ড দুটোর মাঝখানে যদি কোথাও রাখি তো কোনো কেস চাপ নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি জানি যে যদি এই কোন ধারে, এই ধারে বলো বা এই ধারে বলো, বস্তুটাকে রাখতে যাই এই 30 কই হলো ওই 30 কেজি ভরে, তাহলে ডোবাস করে উল্টে যাওয়ার কিন্তু চান্স আছে। যদি দেখো এইখানে রাখি, যদি আমি এইখানে 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 ধরো এইখানে মনে করো 30 কেজি, এই কত, হ্যাঁ 30 কেজি, তো 30 কেজিটাকে রাখলাম, রাখার আগে ঝুলিয়ে রাখাচ্ছি, অসুবিধা নেই, রাখতেও পারো, রাখি। তাহলে এই বরাবর এই 30G যেটা কাজ করবে সেটা কি করবে, এই আলম্বের সাপেক্ষে টাং করে উঠিয়ে দেবে। ফিল করো, আছে দুটো আলম্বের সাপেক্ষে আছে, হঠাৎ করে এইখানে একটা 4G টাং, দেখো এই আলম্ব থেকেই গেল, টাং করে উঠে গেল, টাং, বুঝতে পারলে? ভালো করে বুঝো, এই রাখা আছে। এবার এদিকে ওয়েটটা দিল, টাং উঠে গেল, টাং উঠে গেল, তাহলে এই আলম্বটার সাপেক্ষে কিন্তু এটার ঘূর্ণন তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু এইটা আলম্বের সাপেক্ষে এই বস্তুটার ঘূর্ণন সৃষ্টি হওয়ার চান্স আছে যদি 30 কেজি ভরটাকে এই ধারে বসাই দিই। তুমি যদি ওই ধারে বসাও তাহলে এই আলম্বটার সাপেক্ষে ওর ঘূর্ণন হওয়ার চান্স আছে। তবে যদি এই ঘূর্ণনটাকে আটকাতে হয়, যদি সাম্যাবস্থায় রাখতে হয়, আর যদি এপাশে বসাই তাহলে এই আলম্বের সাপেক্ষে এই সিস্টেমটার টোটাল বলের ভ্রামক শূন্য হতে হবে। আর যদি ওই দিকে রাখি তাহলে এই আলম্বটার সাপেক্ষে বলের ভ্রামক শূন্য হতে হবে। বোঝা গেল? এবার কেসটা শোনো, তাহলে এই আলম্বের সাপেক্ষে এটা এক্স দূরে আছে আর বাকি ওদিকে তো কিছু নাই, কিন্তু বুঝতে হবে যে গোটা রডটা যেটা আছে তার তো এখন ওজন আছে বাবুয়া 50 কেজি, যে 50G বল কাজ করছে ভরকেন্দ্র বরাবর। তাহলে ভরকেন্দ্র বরাবর 50G ওকে এইভাবে ঘোরাতে যাচ্ছে আর এই 30 কেজি এইভাবে ঘোরাতে যাচ্ছে। ওভারঅল দুটো মিলে যদি সাম্যাবস্থা সৃষ্টি হয় তাহলে এই দুটো বলের ভ্রামকের বীজগাণিতিক সমস্যা শূন্য হতে হবে। এবার এই বলটার ভ্রামক কত? এই বলটার ভ্রামক হলো 30G হলো তার বল, আর ডিস্টেন্স হলো আলম্ব থেকে এক্স। আর এটার দেখো, এটার কিন্তু টোটাল রডটার বল দেখছি, টোটাল রডটার ওয়েট দেখছি, সেটা কিন্তু কাজ করবে ভরকেন্দ্র বরাবর। তাহলে যেখানে কাজ করছে সেই ডিস্টেন্সে লাগবে আমার। তাহলে এখানে 50G কাজ করছে কিন্তু আলম্ব থেকে এইটুকু ডিস্টেন্সে, যেটা এটা 4 মিটার হলে এটা 2 মিটার, এটা 2 মাইনাস এক্স মিটার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কিন্তু মাইনাস, এটা হয়ে গেল কিন্তু 50G ইন্টু 2 মাইনাস এক্স। ক্লিয়ার? এবার পজিটিভ নেগেটিভ দেখতে হবে। 30G প্লাস এক্স এটা এদিকে আসছে, তাহলে ঘূর্ণনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ। আর 50G মাইনাস এক্স মান নেগেটিভ, আর এই টোটালটা হয়ে যাবে শূন্য, বলের ভ্রামক শূন্য হবে। তাহলে কি হবে, সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। সো এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে 30G এক্স ইকুয়াল টু ওদিকে হয়ে যাবে 50G 2 মাইনাস এক্স। ক্যালকুলেট করতে গেলে জি কেটে যাচ্ছে, 50 শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে 3x আর এদিকে হচ্ছে 10 মাইনাস 5x, ওদিকে চলে গেলে 5 3 8x, এদিকে 10, তাহলে x ইকুয়াল টু 10/8, যেহেতু সব মিটারে আছে তাহলে এটাও মিটারে হবে। তাহলে 10/8 মিটার মানে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 দিয়ে 4 1 4, 5 1 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, 1.25 মিটার। সো অ্যান্সার ইজ এক্স এর মান 1.25 মিটার হবে। মানে এই গল্পটা তখনই স্যাটিসফাই হবে যখন এই যে দুটো স্ট্যান্ড আমি লাগিয়ে, স্ট্যান্ডগুলো প্রান্ত থেকে 1.25 মিটার করে দুদিক থেকেই দূরে বসাতে পারবো বা বসাবো। ক্লিয়ার? বোঝা গেল? সিম্পল প্রবলেম। চলো নেক্সট প্রবলেম 6। প্রবলেম 6 আর প্রবলেম 7 একটু একই ধরনের প্রবলেম, একটু খুব ইন্টারেস্টিং প্রবলেম। ভালো করে দেখো, 4 মিটার দীর্ঘ একটা হালকা তক্তাটার কোনো ওয়েট এখানে নেয়নি, ওকে? তার উপর 60 কেজি ভরে একটা বোঝা চাপিয়ে দুজন লোক তক্তাটির দু প্রান্ত ধরে বহন করছে। ভালো কথা, মানে এরকম এটা একটা লোক, এটা একটা লোক, আর এটা একটা লোক। এটা তক্তা, এটা কি তক্তা বহন করছে। তক্তাটার মধ্যে এটা মনে করো তক্তার এটা একটা প্রান্ত আর এটা একটা প্রান্ত, এটা তক্তা।
এটা তক্তা। তক্তাটার মধ্যে আবার একটা 60 কেজি বোঝা চাপানো আছে। দিস ইজ 60 কেজি বোঝা, এটা হলো 60 কেজি বোঝা। এবার বলছে অপেক্ষাকৃত দুর্বল লোকটি 15 কেজির বেশি মাল বইতে পারে না। মানে দেখো, এবার যখন 60 কেজি বোঝা চাপিয়েছি, এর ওপর কিন্তু এই ওয়েটটা কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর উপরে কাজ করছে। তার পরিবর্তে এই ঘাড়ের উপর যে ব্যথাটা কাজ করছে, তার পরিবর্তে ঘাটটা এর উপর যেটা দিচ্ছে সেটা লম্ব প্রতিক্রিয়া বল R1, এখানে এই যেটা দিচ্ছে সেটা লম্ব প্রতিক্রিয়া বল R2, যেখানে R1 মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু বা ইকুয়াল টু ধরতে পারি, ইকুয়াল টু কত 15G, 15 কেজি বলেছে 15G। R1টা কিন্তু 15Gর বেশি হওয়া যাবে না। তাহলে বলো তো এখানে R2 কত? তাহলে এখান থেকে R2 বের করতে পারবে? R2 কত হবে? R2 অবভিয়াসলি দেখো 60 কেজি, তো তাহলে 60 কেজি ভাগ করেই পড়বে। তাহলে দেখো R1 আর R2 এই দুটো যে প্রতিক্রিয়া বল কাজ করছে, সেটা অবভিয়াসলি 60 কেজি ওয়েটটার জন্যই কাজ করছে, নিচের দিকে 60 কেজি ওয়েট কাজ করছে, 60G যে কাজ করছে নিচের দিকে, তার পরিবর্তেই R1 R2 কাজ করছে, তাই না? তাহলে এই R1 R2 মিলেই কিন্তু এই 60G। তাহলে এখান থেকে R1 যদি 15G হয়, তাহলে R2 ইকুয়াল টু হবে 60G মাইনাস 15G। তাহলে করতে গেলে হবে 45G, এটা থাকলো R2 মান। R1 R2 মান এটা বলে দেওয়া আছে যে R1 কত সহ্য করতে পারবে আর R2 তাহলে অবভিয়াসলি কত হবে 60 কেজি। এবার প্রশ্ন হলো যে বিন্দাস এরা চলার জন্য, যদি বিন্দাস চলতে হয়, তাহলে এই বোঝাটাকে, যেটা দুর্বল ব্যক্তি, সেখান থেকে কত দূরে রাখতে হবে। মনে করলাম দুর্বল ব্যক্তি থেকে x দূরে রাখতে হবে। কেন বলো? কারণ যদি 60 কেজিটা বেশি মানে কাছাকাছি চলে আসে, তাহলে কি হবে, এর ম্যাক্সিমাম ওয়েটটা যদি এর উপর চলে আসে, R1 এর মান যদি 15G না হয়ে বেশি হয়ে যায়, তাহলেই তো কেস শেষ। কারণ এই 60 কেজিটা তো ভাগ হয়ে দুদিকে যাবে, তাই না? তাহলে অবভিয়াসলি এটা এখান থেকে যদি x হয়, তাহলে এটা হবে কত? টোটাল 4 মিটার, তাহলে 4 - x এই লোকটার সাপেক্ষে। যাই হোক সেটা হলো একটা ব্যাপার। তো মেন বক্তব্য হলো যে দুর্বল ব্যক্তিটার কথা ভাবো। দুর্বল ব্যক্তি ঘাড়ে নিয়ে আছে, যদি বাই চান্স দুর্বল ব্যক্তিটা ঘাটটা মানে সহ্য করতে না পারে, পড়ে যায়, তাহলে কি হবে? ধপাস করে এটার জন্য এটা উল্টে যাবে এবং পুরো জিনিসটা উল্টে যাবে। এই ঘূর্ণনটা কিভাবে হলো ভালো ফিল করো। ঘূর্ণনটা দেখো, যে দুর্বল ব্যক্তি পারছে না, বসে যাচ্ছে, মানে কি তক্তাটা কার দিকে বসছে? দুর্বল ব্যক্তির দিকে। আর উঠছে কোন দিকে? ওদিক থেকে উঠছে। তার মানে কিন্তু এই দুর্বল ব্যক্তিটা এখানে আলম্ব, এটাই বুঝো আগে। এই দুর্বল ব্যক্তিটাই আলম্ব, কারণ দুর্বল ব্যক্তিটা যদি 15 কেজির বেশি ওয়েট ওর উপর চলে যায়, তাহলে ঘাড় ও নিতে পারবে না, বসে যাবে, জিনিসটা ঘুরে যাবে এবং বোঝা উল্টে যাবে। তো ঘুরছে কোথায়? এই দুর্বল ব্যক্তির কারণেই। তাহলে এই দুর্বল ব্যক্তিটাই কিন্তু আলম্ব, এবং দুর্বল ব্যক্তিটা 15G এর থেকে বেশি মানে রিয়াকশন ফোর্স দিতে পারবে না, তার বেশি হলে ওর ঘাড় ব্যথা করবে, পারবে না টানতে। তার মানে আমাকে এই দুর্বল ব্যক্তির 15G এটা মেনটেন করে 60টাকে এমন জায়গায় বসাতে হবে যাতে 60 কেজি ওয়েট বস্তাটাকে যাতে বিন্দাস চলতে পারে। আর বিন্দাস চলতে পারে মানে বস্তাটা না পড়ে যাওয়া, আর বস্তাটা না পড়ে যাওয়া মানে এটাকে মানে ঘুরতে না দেওয়া, মানে সাম্যাবস্থায় থাকা। দ্যাটস মিন আমাকে এই দুর্বল ব্যক্তির সাপেক্ষে এই পুরো সিস্টেমটার তোমার কি বলতে বলের ভ্রামককে শূন্য হতে হবে। অঙ্ক তো করবো ইজি, ব্যাপারটা বুঝলে কিনা বলো? ব্যাপারটাই বোঝার যে দুর্বল ব্যক্তিটা এখানে আছে, ও 15G যদি 60 কেজিটা বাই চান্স কোনো কারণে এমন হয় যে ওর ঘাড়ে 15G থেকে বেশি পড়ছে, 15 কেজির থেকে বেশি ওয়েট পড়ছে, তখন ও ঘাড় ছেড়ে দেবে, মানে উল্টে যাবে ওর দিকে। তাহলে আলম্ব কে? ওই তো আলম্ব। মেনটেন করতে পারলে ভালো, উল্টাবে না, মেনটেন করতে পারলে উল্টে যাবে। তাহলে আলম্ব হলো দুর্বল ব্যক্তি। সো দুর্বল ব্যক্তির সাপেক্ষে যদি আমি এই যতগুলো এখানে বল কাজ করছে তাদের বলের ভ্রামক যদি শূন্য হয়, তাহলেই কিন্তু সিস্টেমটা আরামসে চলবে। সো দুর্বল ব্যক্তির কথা ভাবো। দুর্বল ব্যক্তির উপর যে বলটা কাজ করছে ঘাড়ের উপর, সেটা হলো R1 ইন্টু কত? x। কেন? কারণ বস্তাটাকে আমি x ধরতে রেখেছি, হয়ে গেল। ও সরি, দুর্বল ব্যক্তিটা যদি বলো, দুর্বল ব্যক্তি আলম্ব, তো দুর্বল ব্যক্তি বলের ভ্রামক হলো R1 ইন্টু 0। কেন? কারণ ওই তো আলম্ব সাপেক্ষে ওর ডিস্টেন্স কত? 0। নেক্সট 60 কেজিটা যদি বলো, 60
জি ইন্টু এক্স, এটা কিন্তু 60 কেজিটা দুর্বল ব্যক্তি থেকে এক্স দূরে, আলম্ব থেকে এক্স দূরে। আর যদি R2 কথা বলো তাহলে R2 কত, R2 ইন্টু দুর্বল ব্যক্তির থেকে, তার মানে 4, এখানে কিন্তু 4 মাইনাস এক্সের কোনো কাজ নেই, ঠিক আছে। দুর্বল ব্যক্তি থেকে যদি এক্স দূরে রাখে আর 4 মাইনাস এক্স দূরে যদি R2 রাখি তবুও কিন্তু 4 মাইনাস এক্সের কোনো কাজ নেই। তবে হ্যাঁ, তুমি যদি আবার মানে কোনো কারণে যদি R2কে আলম্ব ধরতা তখন 4 মাইনাস এক্সটা কাজে লাগতো, কিন্তু এখানে তো সেটা ধরার দরকার নেই, কারণ এখানে তো দুর্বল ব্যক্তিটা আলম্ব, তাই না, সবল ব্যক্তিটা নয়। তাহলে এই তিনটা যে বলের ভ্রামক হলো সেটার ইকুয়াল টু 0 হবে। তার আগে আমাকে বলের ভ্রামকগুলো চিহ্ন দেখে নিতে হবে। R1টা হলো কোন দিক ঘুরাবে, ক্লকওয়াইজ ঘুরাবে, সো মাইনাস 60 কেজিটা দুর্বল ব্যক্তিটা এখানে আছে, দুর্বল ব্যক্তির সাপেক্ষে এইভাবে ঘুরাবে, আলম্ব দেখো টয় টয়, এটা কী হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটাও মাইনাস। তারপরে R2টা কোন দিকে, R2 দুর্বল ব্যক্তির সাপেক্ষে এদিকে ঘুরাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হলো প্লাস, ওভারঅল 0। আচ্ছা R1 ইন্টু 0 তো 0 হয়ে গেল, তাহলে R2 ইন্টু 4 থাকছে, আর ওদিকে হয়ে যাচ্ছে, ওদিকে পাঠলে 60 জি ইন্টু এক্স, ওকে। আচ্ছা এবার R2-র মান কত, R2-র মান হলো 45 জি ইন্টু 4 ইকুয়াল টু 60 জি ইন্টু এক্স, এখান থেকে জি কেটে যাচ্ছে, 15 দিয়ে করলে 3 15 45, আর এদিকে 4 15 60, 4 4 আবার কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু 3 মিটার, ঠিক আছে সব কিছু, 3 15 45, 4 15 60, আর 4 4 কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু তোমার হলো 3 মিটার। তাহলে কি বুঝলে, মিটার ছিল তো, মিটার ছিল, তাহলে 3 মিটার দূরে, তার মানে দুর্বল ব্যক্তি থেকে দূরে একদম, ওর সবল ব্যক্তির ঘাড়ের কাছে নিয়ে চলে যাবো বাবুয়া, কোনো প্রবলেম নেই, দুর্বল ব্যক্তি থেকে 3 মিটার দূরে আমাকে বস্তা চাপাতে হবে, বুঝলে বাবু, কি করতে হবে, ঢুকলো মাথায় অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, ওকে। চলো নেক্সট দেখো 7 নম্বরটা, ক্লোজলি একই টাইপের, একটু আলাদা, ইন্টারেস্টিং। 50 মিটার দীর্ঘ একটা সেতু, 10টি ভর সম্পন্ন একটা সেতু, 10টি মানে 10,000, হ্যাঁ, T for 1000, তার দু প্রান্তে দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে, তাহলে দিস ইজ স্তম্ভ 1, দিস ইজ স্তম্ভ 2, আর দিস ইজ সেতু। 4টি ভরে একটা লরি সেতুর উপর প্রথম প্রান্ত থেকে 10 মিটার দূরে আছে, দিস ইজ লরি যার ভর 4টি, 10 মিটার দূরে আছে। তাহলে স্তম্ভ দুটি কত ওজন বহন করছে, দেখো প্রথমত সেতুটা ধরলাম সুষম, তাহলে সেতুটার ভর কেন্দ্র একদম মাঝখানে হবে, এবং সেতুটার ওয়েট হলো 10টি, মানে 10,000 কেজি, জি মানে এটা ভর, তাহলে জি করতে গেলে এর ভর হলো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি, তাহলে ইয়ে করতে গেলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু জি, এটা হলো ওয়েট, ওজন কাজ করছে এই বরাবর। আচ্ছা 40 হলো তোমার লরিটা ওজন কাজ করছে কত, 40 মানে 4 টি পরে বসাচ্ছি, হ্যাঁ এটাও তাই করি, এখানে কিছু না লিখে টি মানে 1000 পরে করছি, এটা হলো 10 টি, তাহলে 40 জি কাজ করছে, হ্যাঁ 10 টি কাজ করছে। আচ্ছা ওভারঅল যেহেতু এই 40 জি 10 টি সব ওয়েট মিলে সবগুলো আবার এদের ঘাড়ে ভাগ হয়ে গেছে, তাহলে এর ঘাড়ে মনে করো এই পিলারের ঘাড়ে ভাগ হয়েছে R1, যেটা লম্ব প্রতিক্রিয়া হিসেবে দেখাচ্ছে, এই পিলারের ভাগ হয়েছে মনে করো R2, ওকে ক্লিয়ার। আচ্ছা মানে যে ওয়েটটা ঘাড়ে পড়ছে তার লম্ব প্রতিক্রিয়া সেম, R1 R2, ওকে। এবার প্রশ্ন হলো যে প্রশ্ন কি স্তম্ভ দুটো কত ওজন বহন করছে, R1 R2 বের করতে হবে। গল্পটা হলো এই লরি সহ সেতু সহ কেসটা এমন হয়ে আছে যে লেট আস কনসিডার এই লরির ওয়েট এত বেশি যে দেখা গেল এর যে কি নাম আমাদের যে পিলারটা এ পাশে ওজন সহ্য করতে পারছে না, মানে কি এদিকে বসে যাচ্ছে, পিলারটা বসে যাচ্ছে মানে কি ব্রিজটা এরকম উল্টে যাচ্ছে, এরকম ছিল এরকম হচ্ছে, উল্টাচ্ছে কোথায়, পিলারে, তাহলে আলম্বটা পিলার, দিস পিলার ইজ আলম্ব। আবার দেখা গেল এটার ওয়েট আর লরির ওয়েট মিলে এমন দেখা গেল যে এখানে প্রেশারটা বেশি পড়ছে, যেটাও সহ্য করতে পারছে না, তার মানে কি ওদিকে পিলারটা পড়ছে বসে যাচ্ছে, তাহলে ঘুরছে কোদিকে ওদিকে, দ্যাটস মিন লরি ব্রিজের ওয়েট ওভারঅল সব মিলে এদের যে ঘাড় দুটো রয়েছে সেই ঘাড় দুটোই কিন্তু পিলার, মানে পিলার, এবং পিলারগুলোই কিন্তু আলম্ব, এটাও আলম্ব এটাও আলম্ব। এইবার যদি
ব্রিজকে ভাঙতে না হয় বা পিলারগুলো যদি ভেঙে না যায়, পিলারগুলো যদি ঠিকঠাক থাকে, তার অর্থই হলো এই পিলারটার সাপেক্ষেও সিস্টেমটার বলের ভ্রামক বা এই পিলারটার সাপেক্ষেও সিস্টেমটার বলের ভ্রামক কিন্তু শূন্য হতে হবে। তুমি এই পিলারটা নিয়েও করতে পারো, এই পিলারটা নিয়েও করতে পারো, চয়েস ইজ টোটালি ইয়োর্স। আবার যেহেতু R1 R2 লাগবে, দুটা পিলার ধরেও করতে পারো, কোনো প্রবলেম নেই। একটা পিলার ধরে করেও হবে, R1 বের করতে পারলে R2 বের করা সহজ। আবার তুমি R2 R1 একই পদ্ধতিতে বের করতে পারো। কি পদ্ধতি? মনে করো R1 পিলারটাকে আমি ধরলাম তোমার প্রথম আলম্ব, এই আলম্ব ধরি, হ্যাঁ, তাহলে আলম্ব এটা A B। মনে করো পিলার A আলম্ব এর সাপেক্ষে বলের ভ্রামক গুলো বের করি, ঠিক আছে। R1 এর যদি করি তাহলে R1 ইন্টু 0, কারণ এর সাপেক্ষে তো দূরে নাই। যদি নিচের বের করি কী বলে এটাকে আমাদের লরির যদি বের করি, লরিরটা কি, লরিরটি হলো 40G, সেটা কত দূরে কাজ করছে, কত দূরে ভাই, 10 মিটার, এটা 10 মিটার দূরে, হ্যাঁ, তাহলে হবে 10 মিটার, তাহলে কত দূরে 10 মিটার, তাহলে এটা হবে 40G ইন্টু 10। ওকে, নেক্সট যদি ব্রিজটার ধরি তাহলে ব্রিজটা কত, ব্রিজটা হলো 10TG ইন্টু কত, এখান থেকে ব্রিজটার ডিস্টেন্স কত হবে, 50 মিটার হলে তার অর্ধেক আছে, মানে 25 মিটার হয়ে গেল। আর কি আছে, আর R2 যদি ধরি তাহলে R2 ইন্টু কত দূরে, এখান থেকে R1 থেকে R2 একবারে পুরোটা 50 মিটার দূরে। এতগুলো সব বলের ভ্রামক, এটা এই চারটার বলের ভ্রামক হবে 0। এবার প্লাস মাইনাস দেখে নিই, এটা তো হবে এটা তো 0 করে দেখে দরকার নেই। এটা দেখো 40G, এটার সাপেক্ষে 40G, টয় এটা আলম্ব, টয় এদিক ঘুরাবে মানে ক্লকওয়াইজ ঘুরাবে, মাইনাস 10TG ক্লকওয়াইজ ঘুরাবে, মাইনাস R2 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, প্লাস। চলো এবার ক্যালকুলেশন শুরু করে, ওটা 0 হয়ে গেল। এদিকে 4000 ওদিকে নিয়েছে, হ্যাঁ, R2 ইন্টু 50 রাখলাম, আর এদিকে নিয়ে চলে যাচ্ছি, প্লাস হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 10 কিউব ইন্টু G ইন্টু 10, এটা প্লাস 10 ইন্টু 10 কিউব ইন্টু G ইন্টু 25। এখান থেকে কী হয় দেখো, এখান থেকে কী হবে, 4 25 10 250, আর 10 4 40 আর 250 যদি যোগ করা যায় তাহলে কত হবে, কমন নিয়ে আগে 10 কিউব ইন্টু G কমন, এদিকে 4 ইন্টু 10 40 যোগ এদিকে 10 ইন্টু 25 250, তাহলে 290 ইন্টু 10 কিউব ইন্টু G। তাহলে এখান থেকে R2 বেরিয়ে গেল কত, R2 বেরিয়ে গেল 290 ইন্টু 10 কিউব ইন্টু G ডিভাইডেড বাই 50, 0 কেটে গেল, 5টা রাখছি, আচ্ছা 5টা রাখছি। G এর মান, এবার G এর মান তোমার দেখতে হবে, G এর মান 9.8 ধরে করতে গেলে দশমিক আসবে, আর 10 ধরে করতে গেলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। 10 ধরে করছি, তা G এর মানটা যদি আমি এখানে 10 বসিয়ে দিই তাহলে 5 দুগুনি 10 হয়ে গেল, আর 29 দুগুনি হয়ে গেল, 9 দুগুনি 18, আর 2 দুগুনি 4, আর 1 5, তাহলে 58 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটাই সামথিং 9.8 ধরলে একটু দশমিক আসবে, হ্যাঁ। তো এটা হলো তোমার R2 এর মান, কিসে আসবে, সব মিটার নিউটন, এটা হলো R2 হয়ে গেল। বইয়ের উত্তর কথা দেখে নিতে, R2 মান, তারপরে রান করছি। R2 মান আছে 10 টু দি পাওয়ার 4 আছে, 5.68 ইন্টু 10 টু দি পাওয়ার 4, আমার হচ্ছে 58 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4 করতে গেলে এটা 5.8 হয়ে যাবে, আর 5.68 যদি ওটা 9.8 ধরি চলে আসবে, তুমি করে দেখো 9.8 বসে হয়ে যাবে, তাহলে এটা R2 হয়ে গেল। এবার R1 বের করার জন্য তুমি সেম টেকনিক ইউজ করতে পারো, অ্যাজ এ R2কে আলম্ব ধরে। তাছাড়া তুমি আরেকটা ইউজ করতে পারো, সেটা কি, সেটা হলো দেখো 40G আর 10TG, ঠিক আছে, এই দুটো মিলে যে ওয়েটটা হচ্ছে সেটাই তো দুটো ঘাড়ে ভাগ হচ্ছে,
তাহলে একটা ঘাড় যদি তোমার 58 ইন্টু 10⁻³ হয়, তাহলে বাকি ঘাড়টা বিয়োগ করে বেরিয়ে যাবে। তারপরে এটা আমি বলতে চাইছি, কোথায় করি, এখানে করে ফেলছি, এটা মিটিয়ে দিচ্ছি, কিছু করার নেই, আবার লাগলে ইউজ করব। সেটা হলো যে R1 প্লাস R2 এই দুটো ঘাড় কিন্তু তোমার এই 10 TG আর 4 TG মানে 14 TG সাপ্লাই দিচ্ছে। 14 ইন্টু টি কত, টি হলো 10⁻³ ইন্টু জি, এটা কিন্তু সাপ্লাই দিচ্ছে। তার মধ্যে R1টা যদি হয়, R1 যদি বের করি, R1 প্লাস R2 যদি হয় 58 ইন্টু 10⁻³ এদিকে 14 আর এদিকে জি এর মান 10 ধরলে 140 ইন্টু 10⁻³, তাহলে R1 হয়ে যাবে বিয়োগ দিয়ে দিলে 140 থেকে 58 বাদ, 140 থেকে 58 বাদ দিলে 10 থেকে 8 গেলে 2, 14 থেকে 6 গেলে 8, আর 1 থেকে 1 গেলে 0, তাহলে 82 ইন্টু 10⁻³ নিউটন হয়ে গেল R1 এর মান। বইয়ের উত্তরটা হলো তোমার 8.04। যাই হোক, আমি 10 ধরেছি বলে 82 আসলো, তুমি 9.8 ধরলে 8 যেটা বইয়ের উত্তর সেটা চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি R1টা বের করে ফেললাম। তুমি যদি চাও একইভাবে এখানে R2 ইন্টু 0, 4 TG ইন্টু এই দিক থেকেই ধরতে হবে তোমাকে, ডিস্টেন্সগুলো ধরে ধরে কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। চলো, এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। ওকে, চলো নেক্সট। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট পার্টে বাকি 11টা অঙ্ক করে দেবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, করে নেবে কটা অঙ্ক। হ্যাঁ, আর পারছি না, টাটা।